দি ডিবেটে আপনাদের স্বাগতম। পশ্চিমা বিশ্ব যখন মুসলিম নারীদের অধিকারের কথা বলে তখন তারা কি সত্যিই তাদের মুক্তি নিয়ে চিন্তিত, নাকি এটা মূলত ইসলামের বিরুদ্ধে এক ধরনের বুদ্ধিবৃত্তিক উপনিবেশবাদ, যাতে আমরা খুব স্পষ্টভাবে একাডেমিক কলোনিয়ালিজম বলতে পারি? আচ্ছা, আমি আমার দীর্ঘদিনের গবেষণার জায়গা থেকে আজকে এই দাবিটা অত্যন্ত জোরালোভাবে করতে চাই যে পশ্চিমা নারীবাদ এবং তাদের বিশ্ববিদ্যালয়গুলো মুসলিম নারীদেরকে নিছক একটা প্যাসিভ ভিকটিম বা নিষ্ক্রিয় শিকার হিসেবে উপস্থাপন করে। এটা মূলত তাদের একটা ইউনিভার্সিটি প্রজেক্ট, যার প্রধান উদ্দেশ্য নারী মুক্তি নয়, বরং গ্লোবাল সাউথ বা প্রাচ্যের ওপর নিজেদের সাংস্কৃতিক আধিপত্য বজায় রাখা। এক মিনিট, শুরুতেই সবকিছুকে এই উপনিবেশবাদ বা ষড়যন্ত্র তকমা দিয়ে উড়িয়ে দেওয়াটা আমার কাছে এক ধরনের বুদ্ধিবৃত্তিক পলায়ন বৃত্তি মনে হয়। আমি আপনার দৃষ্টিভঙ্গির পিছনের উদ্বেগটা বুঝতে পারছি, কিন্তু সবকিছু এত সাদাকালো নয়। সাদাকালো নয় বলছেন? না, কারণ পশ্চিমা স্কলারশিপের সমালোচনা করা অর্থ তো এই নয় যে আমরা আমাদের নিজেদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা পিতৃতন্ত্রকে অস্বীকার করব, তাই না? আমি আজকে এই বিতর্কে প্রমাণ করে দেব যে জেন্ডার নিউট্রাল বা লিঙ্গ নিরপেক্ষ অধিকারের দাবিগুলো কোনো পশ্চিমা এজেন্ডা নয়, বরং এটি সমাজ কাঠামোর একটি অপরিহার্য বিবর্তন। সাম্রাজ্যবাদের বিরোধিতার নামে আমরা আমাদের নারীদের অধিকার থেকে বঞ্চিত করার এই যে চালাকি, তার চলতে পারে না। আচ্ছা, আপনি যাকে চালাকি বলছেন, আমি তাকে বলছি পশ্চিমা আকাদেমিয়ার চরম হিপোক্রেসি বা ভণ্ডামি। ভণ্ডামি কিভাবে? আপনি যদি ইউরোপ, বিশেষ করে ফ্রান্স, সুইডেন বা আমেরিকার ফেমিনিস্ট ডিসকোর্সের দিকে তাকান, দেখবেন তাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু হল একটা প্রশ্ন: মুসলিম নারীদের কি উদ্ধার করা প্রয়োজন? এই যে সেভিয়ার কমপ্লেক্স বা উদ্ধারকর্তার সাজার একটা অদ্ভুত মানসিকতা তাদের আছে। আমি মানছি সেভিয়ার কমপ্লেক্স আছে, কিন্তু তারা ধরেই নেয় যে প্রাচ্যের নারী মানেই নিপীড়িত, আর পশ্চিমা শ্বেতাঙ্গ নারীবাদীরা হল তাদের একমাত্র ত্রাতা। আপনি পশ্চিমা এনলাইটেনমেন্ট বা জ্ঞান আলোকের কথা চিন্তা করুন। আমরা ভাবি এনলাইটেনমেন্ট মানেই মুক্তি, কিন্তু কিভাবে? সেই জ্ঞান আলোকের দর্শনের ভেতরেই তো এক ধরনের গভীর পিতৃতন্ত্র লুকিয়ে আছে। দাঁড়ান, আপনি এনলাইটেনমেন্ট উইথ ম্যাট্রিয়ার্কির কথা বলে বিষয়টিকে ঘোলাটে করছেন। আমি মোটেও ঘোলাটে করছি না। এনলাইটেনমেন্টের যুগে তো মানুষের ব্যক্তি স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু কার ব্যক্তি স্বাধীনতা? ইউরোপীয় শ্বেতাঙ্গ পুরুষদের না, তারা যুক্তি বা র্যাশনালিটিকে সংজ্ঞায়িত করেছিল সম্পূর্ণ পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে। তাদের বয়ানে যুক্তি হল পুরুষের বৈশিষ্ট্য, আর আবেগ হল নারী এবং প্রাচ্যের মানুষের বৈশিষ্ট্য। ফলে তারা ধরে নিল প্রাচ্যের সমাজগুলো, বিশেষ করে মুসলিম সমাজ, যুক্তি দিয়ে নিজেদের চালাতে অক্ষম, তাই পশ্চিমাদেরই দায়িত্ব তাদের পথ দেখানো। ও আচ্ছা, তার মানে আপনি বলছেন এই একই উপনিবেশিক মনস্তত্ত্ব আজ আধুনিক নারীবাদের মোড়কে ফিরে এসেছে। তারা যখন পর্দানশীল নারীদের নিয়ে গবেষণা করে, তখন তারা ধরে নেয় যে এই নারীরা ব্রেনওয়াশড। আমি আপনার এই সরলীকরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনি পশ্চিমা একাডেমিয়া বলতে এমন একটা মনোলিথিক বা একক কাঠামোর কথা বলছেন যা বাস্তবে অস্তিত্বহীন। অস্তিত্বহীন নয়, এটাই রিয়ালিটি। ফরাসি বা ইউরোপিয়ান একাডেমিয়া যখন পর্দার আড়ালের জীবন বা ভেইল সেন্টিমেন্টস নিয়ে অ্যানালাইসিস করে, তখন সেটা শুধু ধর্ম বা সংস্কৃতির অন্ধবিরোধিতা নয়, তারা বোঝার চেষ্টা করে ক্ষমতার ডায়নামিক্স কিভাবে কাজ করে। আপনি কি অস্বীকার করতে পারবেন যে আমাদের সমাজে ধর্মের নামে বা সামাজিক নিয়মের নামে নারীদের ওপর কাঠামোগত নিপীড়ন হয় না? আমি তো একবারও বলিনি যে নিপীড়ন হয় না। আমি পদ্ধতি এবং বয়ান নিয়ে প্রশ্ন তুলছি। আপনি সাবাহ মাহমুদের গবেষণার প্রসঙ্গটা একটু ভেবে দেখুন। তিনি খুব চমৎকারভাবে দেখিয়েছেন যে পশ্চিমা নারীবাদীদের কাছে এজেন্সি বা নিজস্ব স্বাধীনতার মানেই হল পশ্চিমা কায়দায় বিদ্রোহ করা, প্রচলিত নিয়ম ভেঙে ফেলা। ঠিক, এটা একটা ভ্যালিড পয়েন্ট। কিন্তু একজন নারী যখন স্বেচ্ছায়, সম্পূর্ণ সজ্ঞানে তার ধর্মীয় অনুশাসন মেনে চলেন, তখন কি তার কোনো এজেন্সি থাকে না? সাবাহ মাহমুদ দেখিয়েছেন যে ধর্মীয় কাঠামোর ভেতরে থেকে নিজের চরিত্র বা পাইটি গঠনের জন্য নারীরা যে আত্মনিয়ন্ত্রণ চর্চা করেন, সেটিও তাদের এক ধরনের এজেন্সি। বুঝতে পারছি। কিন্তু পশ্চিমা স্কলাররা এটিকে কিছুতেই মানতে চায় না।
তাদের চোখে আফ্রিকান আমেরিকান বা ইউরোপিয়ান লিবারেল মডেলেই কেবল নারী স্বাধীন হতে পারে। আমি সাবাহ মাহমুদের এই পয়েন্টের সাথে দারুণভাবে পরিচিত এবং আমি স্বীকার করি যে এজেন্সি মানেই সবসময় রাস্তায় নেমে স্লোগান দেওয়া নয়। ঠিক তাই। কিন্তু সমস্যা হলো আপনি এই কনসেপ্টটিকে ব্যবহার করে কাঠামোগত জবরদস্তিকে জায়েজ করার চেষ্টা করছেন। আমি জবরদস্তি জায়েজ করছি না। একজন নারী যখন স্বেচ্ছায় পর্দা করেন সেটি অবশ্যই তার এজেন্সি, কিন্তু যে সমাজে পর্দা না করলে একজন নারীকে সামাজিকভাবে একঘরে করে দেওয়া হয়, রাষ্ট্রের দ্বারা বা সমাজের মোড়লদের দ্বারা শাস্তি দেওয়া হয়, সেখানে আপনি কিভাবে বুঝবেন কোনটা স্বেচ্ছায় আর কোনটা বাধ্য হয়ে? ফ্রেঞ্চ একাডেমিয়া ঠিক এই জায়গাটিতেই প্রশ্ন তোলে। তারা যখন জেন্ডার নিউট্রাল আইনের কথা বলে তখন তারা এই জবরদস্তির কাঠামোটাকেই ভাঙতে চায়। এখানেই আমার সবচেয়ে বড় আপত্তি। এই জেন্ডার নিউট্রাল বা লিঙ্গ নিরপেক্ষ শব্দটা শুনতে খুব গালভরা আর নিরীহ মনে হলেও এর কাজ করার পদ্ধতিটা অত্যন্ত বিধ্বংসী। বিধ্বংসী কেন? আপনি যখন একটি ঐতিহ্যবাহী সমাজে পশ্চিমা জেন্ডার নিউট্রাল পলিসি বা আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তখন আপনি আসলে সেই সমাজের হাজার বছরের পুরনো কিনশিপ বা আত্মীয়তার কাঠামোকে ভেঙে ফেলছেন। আত্মীয়তার কাঠামো ভাঙলে সমস্যা কোথায়? যদি সেই কাঠামোটি নিজেই বৈষম্যের ওপর দাঁড়িয়ে থাকে? বৈষম্য নয়, ওটা একটা ব্যালেন্স। আমি যদি নৃবিজ্ঞানের একটু গভীরে যাই, হোয়াট কিনশিপ ইজ বা আত্মীয়তা আসলে কি, এটি শুধু রক্তের সম্পর্ক নয়, এটি হল মিউচুয়ালিটি অব বিইং, একে অপরের অস্তিত্বের অংশ হওয়া। কিন্তু মানুষের সম্পর্ক ও সমাজ তো পাথরে খোদাই করা কোনো স্থির বিষয় নয়, এগুলো বিবর্তিত হয়। একটি আধুনিক রাষ্ট্রে আপনি শুধু প্রাচীন ঐতিহ্যর দোহাই দিয়ে লিঙ্গ বৈষম্য টিকিয়ে রাখতে পারেন না। মিউচুয়ালিটি অব বিইং এর অর্থ কি এই যে ভাইয়ের সম্মানের জন্য বোনকে তার সম্পত্তির অধিকার ছেড়ে দিতে হবে? আপনি নৃবিজ্ঞানের কথা বলছেন, কিন্তু আপনি সেই বিবর্তনের ঐতিহাসিক এবং অর্থনৈতিক বাস্তবতাটাকে সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছেন। কিভাবে এড়িয়ে যাচ্ছি? আপনি মধ্যপ্রাচ্য বা প্রাচ্যের সমাজগুলোর রিপাবলিক অফ কাজন্স বা আত্মীয়তন্ত্রের ধারণার দিকে একটু বস্তুনিষ্ঠভাবে তাকান। এই সমাজগুলোতে ইউরোপ বা আমেরিকার মতো কোনো ওয়েলফেয়ার স্টেট বা রাষ্ট্রায়ত্ত কল্যাণ ব্যবস্থা নেই। রাষ্ট্র আপনাকে বেকার ভাতা দেয় না, বৃদ্ধ বয়সের খরচ দেয় না। তা দেয় না। শত শত বছর ধরে এখানে নিরাপত্তা বলয় বা সেফটি নেট হিসেবে কাজ করেছে পরিবার এবং আত্মীয় স্বজনের এই নেটওয়ার্ক। কিন্তু সেই সেফটি নেটের তো একটা চড়া মূল্য আছে, তাই না? এবং সেই মূল্যটা সবসময় নারীদেরই চোকাতে হয়। আমাকে কথাটা শেষ করতে দিন। এই সেফটি নেটটা একদিনে গড়ে ওঠেনি। এখন পশ্চিমা নারীবাদীরা তাদের বিভিন্ন এনজিও, ডোনার এজেন্সি আর একাডেমিক ফান্ডের মাধ্যমে বাংলাদেশ বা অন্যান্য দেশে যখন এই চরম ব্যক্তিকেন্দ্রিক জেন্ডার নিউট্রাল পলিসিগুলো নিয়ে আসে, তারা মূলত কি করে? তারা সমান অধিকারের কথা বলে না, তারা শর্ত জুড়ে দেয়। তারা পশ্চিমা লিবারেল আইন চাপিয়ে দেয়, যা এই পারিবারিক কাঠামোকে দুর্বল করে। এর ফলে নারীরা তাদের এই প্রাচীন সেফটি নেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু রাষ্ট্র তাদের কোনো বিকল্প নিরাপত্তা দিতে পারে না। এভাবে পশ্চিমা একাডেমিয়া আমাদের নারীদের ক্ষমতায়নের বদলে মূলত তাদের নিজস্ব আদর্শের ফুট সোলজার বা পদাতিক সৈন্য তৈরি করছে, যারা নিজেদের এই সমাজ কাঠামোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এটি পুরোপুরি একটা রাজনৈতিক চাল। আমি সত্যি অবাক হচ্ছি, নারীদের অধিকার আদায়ের সংগ্রামকে আপনি ফুট সোলজার তকমা দিয়ে দিচ্ছেন। আমি তো রিয়ালিটিটা বলছি। আপনি কি বুঝতে পারছেন যে আপনি পশ্চিমা আধিপত্যের সমালোচনা করতে গিয়ে আমাদের নিজস্ব সমাজের ভেতরে থাকা নারীদের সত্যিকারের লড়াইকে কতটা অবমূল্যায়ন করছেন? আপনি রিপাবলিক অফ কাজিন্সের যে সেফটি নেটের কথা এত মহিমান্বিত করে বলছেন, আপনি কি জানেন না যে ওই সেফটি নেট অনেক সময় নারীর জন্য একটা লোহার খাঁচার হিসেবে কাজ করে? খাঁচা কেন হবে? এটি তো পারস্পরিক সুরক্ষার একটা ব্যবস্থা। কারণ এই সুরক্ষার শর্ত হল আনুগত্য। এই সিস্টেমে একজন নারী ততক্ষণই নিরাপদ যতক্ষণ সে পুরুষতান্ত্রিক নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করে। সে যদি নিজের পছন্দে বিয়ে করতে চায় বা নিজের ন্যায্য সম্পত্তির হিস্সা বুঝে নিতে চায়, তখন কোথায় যায় ওই মিউচুয়ালিটি অফ বিং? দেখুন, ব্যতিক্রম তো তখন তো সমাজ তাকে আর নিরাপত্তা দেয় না। আপনি বলছেন পশ্চিমা এনজিওরা নারীদের বিচ্ছিন্ন করে ফেলছে, কিন্তু সত্যিটা হলো আমাদের সমাজই তো নারীদের প্রশ্ন করতে শেখায়নি। যেখানে মেকানিজমটা দিনের আলোর মতো পরিষ্কার,
আমি আপনাকে ধরুন একটা দৃশ্যপট কল্পনা করতে বলি। বলুন। ধরুন আপনার ঘরের ছাদ ফুটো হয়ে গেছে। এখন কেউ যদি সেই ছাদ মেরামত করার নামে আপনার পুরো বাড়ির ফাউন্ডেশন বা ভিত্তিপ্রস্তরটাই ডিনামাইট দিয়ে উড়িয়ে দিতে চায়, তবে সেটা কি সাহায্য নাকি ধ্বংস? আমি আপনার রূপকটি বুঝতে পারছি, কিন্তু শুনুন, পশ্চিমা বিশ্ব ঠিক এই কাজটিই করছে। নারী অধিকারের নামে তারা আমাদের সমাজের যে মূল ফাউন্ডেশন, পারিবারিক দায়বদ্ধতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ আর সামাজিক বন্ধন, সেটিকে ডিনামাইট দিয়ে উড়িয়ে একটা পশ্চিমা ব্যক্তিকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠা করতে চাইছে। ছাদের ফুটো অর্থাৎ মেয়েদের শিক্ষা বা নির্দিষ্ট কিছু আইনি অধিকার নিশ্চয়ই মেরামত করতে হবে, কিন্তু তার জন্য পুরো বাড়ির ফাউন্ডেশন ধ্বংস করে ইউরোপিয়ান ইঞ্জিনিয়ারিং চাপিয়ে দেওয়াটা তো সমাধান নয়। তারা ফান্ডিংয়ের মাধ্যমে আমাদের লোকাল কনটেক্সট বা স্থানীয় বাস্তবতাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে একটা স্ট্যান্ডার্ড গ্লোবাল মডেল চাপিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনার এই ছাদ আর ফাউন্ডেশনের রূপকটা বেশ আকর্ষণীয়, কিন্তু আমি এর সাথে একটা অত্যন্ত রূঢ় বাস্তব কথা যোগ করতে চাই। কি সেটা? আপনি ছাদের ফটো মেরামতের কথা বলছেন, কিন্তু ছাদ যদি সত্যিই ধসে পড়ার উপক্রম হয় এবং সেই ছাদের নিচে চাপা পড়ে যদি বাড়ির অর্ধেক মানুষ মানে নারীদের মৃত্যুর ঝুঁকি থাকে, তবে মেরামতের প্রযুক্তি কোথা থেকে এলো সেটা নিয়ে তর্ক করাটা কি খুব বুদ্ধিমানের কাজ? আপনি ফাউন্ডেশন বলতে যেটিকে এত মহিমান্বিত করছেন, সেই ফাউন্ডেশনের ইটগুলো যদি বৈষম্য, শোষণ আর নারী অধীনতার মশলা দিয়ে গাঁথা থাকে, তবে তা পুনর্নির্মাণ করা ছাড়া উপায় কি? কিন্তু পুনর্নির্মাণের নকশাটা কে তৈরি করবে? প্যারিস বা নিউ ইয়র্কে বসে থাকা কোনো প্রফেসর, নাকি এই সমাজের মানুষ? নকশা জারি হোক, প্রগতিশীল এবং লিঙ্গ নিরপেক্ষ কাঠামো ছাড়া একটা আধুনিক সমাজ সামনের দিকে এগোতে পারে না। আপনি যখন বলছেন যে তারা ইউরোপিয়ান ইঞ্জিনিয়ারিং চাপিয়ে দিচ্ছে, আপনি ভুলে যাচ্ছেন যে মানবাধিকারের কিছু সর্বজনীন ভিত্তি আছে। আমি মানবাধিকারের বিপক্ষে নই। কিন্তু আপনি তো বলতে পারেন না যে আমাদের সংস্কৃতিতে পেটানো স্বাভাবিক, তাই পশ্চিমা মানবাধিকার এখানে খাটবে না। আপনি যখন এই উপনিবেশবাদ বিরোধী বয়ান তৈরি করেন, তখন অনেক সময় সেটা আমাদের অভ্যন্তরীণ স্বৈরাচার আর পারিবারিক নিপীড়ন ঢাকার একটা মোক্ষম ঢাল হিসেবে কাজ করে। আমরা বলি, ওরা তো কলোনাইজার, ওদের কথা শুনব না। আর এই সুযোগে সমাজের মোড়লরা নারীদের ওপর নিজেদের খবরদারি বজায় রাখে। আমি মোড়লদের খবরদারিকে কখনোই সমর্থন করছি না, কিন্তু আপনি কি এই সত্যটা অস্বীকার করতে পারবেন যে এই নারী মুক্তির জিগির তুলেই কিন্তু ইরাক বা আফগানিস্তানে বোমাবর্ষণকে জাস্টিফাই করা হয়েছিল? হ্যাঁ, এটা তো ঐতিহাসিক সত্য। পশ্চিমা বিশ্বের এই উদ্ধারকর্তা সাজার মানসিকতার পেছনে যে একটা বিশাল রাজনৈতিক স্বার্থ লুকিয়ে থাকে, সেটা তো প্রমাণিত সত্য। ফ্রেঞ্চ একাডেমিয়া যখন মুসলিম নারীদের হিজাব নিয়ে মাত্রাতিরিক্ত অবসেশনে ভোগে, তখন সেটা শুধু মানবাধিকার থাকে না, সেটা ইসলাম বা প্রাচ্যের সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধের একটা অস্ত্র হয়ে যায়। আমি বুঝতে পারছি আপনি কি বোঝাতে চাইছেন। তারা আমাদের নারীদেরকে নিজেদের রাজনৈতিক দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে। এটি একটি স্পষ্ট কৌশল, যা অন্ধভাবে মেনে নেওয়া আমাদের জন্য আত্মঘাতী হবে। দেখুন, এই একটি জায়গায় এসে আমি আপনার যুক্তির গভীরতা এবং যৌক্তিকতাকে সম্পূর্ণ স্বীকার করছি। আচ্ছা। হ্যাঁ, আমি একমত যে সেভিয়ার কমপ্লেক্স বা উদ্ধারকর্তা সাজার এই প্রবণতা অত্যন্ত ভয়ঙ্কর। যখন নারী মুক্তি বা ফেমিনিজমকে ব্যবহার করে কোনো দেশের সামরিক আগ্রাসন চালানো হয় বা রাজনৈতিক ফায়দা লোটার জন্য ইউনিভার্সিটি প্রজেক্ট নামিয়ে দেওয়া হয়, তখন সেটি আর মানবাধিকার থাকে না, সেটি সত্যিই একাডেমিক এবং পলিটিক্যাল কলোনিয়ালিজম হয়ে দাঁড়ায়। ঠিক এই কথাটাই আমি এতক্ষণ বলার চেষ্টা করছিলাম। পশ্চিমা ফেমিনিজমের অন্ধ অনুকরণ আমাদের সমাজের বাস্তবতায় কাজ করবে না, কারণ আমাদের নৃবৈজ্ঞানিক ও সাংস্কৃতিক কাঠামো, আমাদের আত্মীয়তার বোধ সম্পূর্ণ ভিন্ন। নারীদেরকে কোনো ভূরাজনৈতিক যুদ্ধের ঢাল হিসেবে ব্যবহার করার এই পশ্চিমা রাজনীতিকে আমাদের অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। ঠিক এই জায়গাটিতেই আমি ফোকাস করতে চাইছিলাম। আমি আনন্দিত যে আপনি স্বীকার করছেন যে পশ্চিমা মডেল কোনো সর্বজনীন ধর্মগ্রন্থ নয়, যাকে বিনা প্রশ্নে মেনে নিতে হবে। অবশ্যই নয়, কিন্তু একই সাথে, এবং আমি মনে করি এটি আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপসংহার, সাম্রাজ্যবাদ বা কলোনিয়ালিজমের বিরোধিতার নামে আমরা আমাদের নিজস্ব সমাজের ভেতরে থাকা পিতৃতন্ত্রকেও কিন্তু কোনোভাবেই টিকিয়ে রাখতে পারি না। একদমই তাই। পশ্চিমা ভণ্ডামির সমালোচনা যেন আমাদের নিজেদের সমাজের নারীদের প্রতি অবিচারকে বৈধতা দেওয়ার হাতিয়ার না হয়ে ওঠে। আমি আপনার এই কথার সাথে সম্পূর্ণ একমত।
আসলে এতক্ষণের এই তীব্র তর্ক-বিতর্ক থেকে আমরা একটা খুব পরিষ্কার এবং যৌক্তিক কমন গ্রাউন্ডে বা সমাধানে পৌঁছাতে পেরেছি। পশ্চিমা একাডেমিক কোলোনিয়ালিজম এবং তাদের সেভিয়ার কমপ্লেক্স আমাদের জন্য যেমন একটা চরম বাস্তব হুমকি, ঠিক তেমনি সাম্রাজ্যবাদ বিরোধিতার ধোঁয়া তুলে নিজেদের সমাজের সংস্কারের দায়িত্ব এড়িয়ে যাওয়াটাও সমান ক্ষতিকর। একদম তাই। আসল সমাধান হলো বাইরের কোনো উদ্ধারকর্তার জন্য অপেক্ষা না করে বা তাদের ব্যক্তিকেন্দ্রিক লিবারাল মডেল হুবহু কপি না করে নিজেদের সাংস্কৃতিক ও ধর্মীয় কাঠামোর ভেতরে থেকেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা। নারীর অধিকার আদায়ের লড়াইটা হতে হবে আমাদের নিজেদের মাটি থেকে গড়ে ওঠা একটি লড়াই। আমাদের কিনশিপ বা আত্মীয়তার কাঠামোকে ধ্বংস না করে বরং তাকে কিভাবে আরও সমতাভিত্তিক করা যায় সেটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। চমৎকার বলেছেন। আমাদের নিজেদের বাড়ির ছাদ, আমাদের নিজেদের প্রযুক্তিতে, নিজেদের মানুষের নিরাপত্তার কথা ভেবেই মেরামত করতে হবে, যেন ফাউন্ডেশনে পারস্পরিক শ্রদ্ধাবোধও ঠিক থাকে, আবার ছাদ ধসে পড়ে কেউ যেন বৈষম্যের শিকারও না হয়। ঠিক। আমরা এমন একটা সমাজ চাই যেখানে নারী কোনো পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হবে না, আবার নিজ সমাজের শৃঙ্খলেও বন্দী থাকবে না। আজকের মতো এই অত্যন্ত গভীর এবং চিন্তা জাগা নিয়ে আলোচনার এখানেই সমাপ্তি টানছি। বিষয়টি নিয়ে আমাদের সামনে আরও অনেক গভীরে যাওয়ার সুযোগ রয়েছে। দ্য ডিবেট আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।